সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই কামনা করি। তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো আইসিটি প্রথম বর্ষের প্রথম অধ্যায়, গ্লোবাল ভিলেজ, বিশ্ব গ্লোবাল ভিলেজ এবং বাংলাদেশ প্রেক্ষিত। এখন গ্লোবাল ভিলেজ, গ্লোব অর্থ বিশ্ব এবং ভিলেজ অর্থ গ্রাম। এখন বিশ্ব গ্রাম এই কথাটা আসলে শুনতে খুব সুন্দর, কিন্তু অর্থটা খুবই ব্যাপক। অর্থাৎ একটা গ্রামে যখন আমরা বাস করি, একটা গ্রামের বিভিন্ন পাড়া থাকে, বিভিন্ন পাড়ায় অনেকগুলো ঘর একসাথে থাকে, আবার কখনো বিচ্ছিন্ন ঘর থাকে। একটা গ্রামে যখন আমরা বাস করি, আমরা গ্রামের মানুষ সবাই আমরা গ্রামের সাথে খুব ভালো পরিচিত। দেখো, গ্রামের কোনো একটা ঘটনা, দুর্ঘটনা হোক অথবা সুখবরই হোক, গ্রামে যেমন এই প্রান্ত থেকে ওই প্রান্ত সহজে ছড়িয়ে যায়। এখন এই বিশ্বটাকে এই গ্রামের সাথে কল্পনা করা হয়েছে। এখন তথ্য প্রযুক্তির যুগে গ্রাম আর বিশ্ব বেশি এখন আর তফাৎ নেই। এখন তথ্য প্রযুক্তির এই নেটওয়ার্কিং এর যুগে মোবাইলের সম্প্রসারণের ফলে, মোবাইল নেটওয়ার্ক, মোবাইল টেকনোলজির সম্প্রসারণের কারণে দিন দিন আরো সহজতর হচ্ছে এবং দ্রুতই কোনো তথ্য ট্রান্সফারের ক্ষেত্রে এখন অ্যাডভান্স, শুধু অ্যাডভান্স, ভেরি অ্যাডভান্স পজিশনে এখন আমরা রয়েছি। বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে আমরা এখন অবস্থান করছি। তাহলে আমাদের এই অধ্যায়ে এই বিষয়টা বোঝানোর জন্য পুরো অধ্যায়টা জুড়ে আমাদের এই বিষয়টা, যেমন বিশ্বগ্রাম। মোট কথা, একটা গ্রাম সম্পর্কে আমরা সহজেই ধারণা পাই, বিশ্বটা সম্পর্কেও ঠিক গ্রামের মতোই এখন মনে হচ্ছে। এক একটি দেশ মনে হয় যেন এক একটি বাড়ি। বিশ্বে ধরো 195 বা 96টা দেশ আছে, তবে 195টা দেশে স্বীকৃত, আরো 2-1টা দেশ এখনো স্বীকৃতি হয়নি। যা হোক, 195টা দেশই মনে হচ্ছে যেন একটা গ্রামের বিভিন্ন ঘরের মতো, এই পাড়া ও পাড়া, একই বাড়ি, ঘর ওই ঘর, এমন। যেমন আমাদের যদি এখন বাস্তব যদি আমরা দেখি, বাংলাদেশ, সাথে ইন্ডিয়া, মিয়ানমার, রয়েছে ভুটান, নেপাল, চীন, এইগুলো মিলেই সারা বিশ্ব এখন একটা গ্রামের, একটা বাড়ির মতো, একটা পাড়ার মতো এমন সহজ করে নিয়ে আসছে, শুধু যোগাযোগের সম্প্রসারণের কারণে। আমাদের এই অধ্যায়টা আমরা তো মোটামুটি জানি এই বিশ্বটা এখন হাতের মুঠো, হাতের নাগালি। অনেকে বলে বিশ্বটা হাতের মুঠো, অনেকে বলে যে বিশ্ব এখন আমার পকেটেই নিয়ে আমি ঘুরতেছি। আসলে বাস্তব, কথাটা সত্য। এখন কারো আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা যারা দেশে বিদেশে রয়েছেন, তাদের সাথে যদি আমরা যোগাযোগটা করতে যাই, খুব সহজেই অল্প সময়ের মধ্যেই তাদের সাথে কথাবার্তা বলতে পারি, তাদের সাথে ছবি, ভিডিও এগুলো আমরা কোঅপারেশন করতে পারি। এখন আর কঠিন কোনো কিছুই আমাদের মধ্যে আর নাই। এখন দেখো, বিশ্বগ্রাম আমরা যখন এই অধ্যায়টা পড়ব, আমাদের পড়ার যে বিষয়টা, সেই এটার সাথে সাথে এই অধ্যায়ের রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেটা আমরা তো জানবোই। তারপর আমাদের উদ্দেশ্যটা হলো আমাদের পরীক্ষাটাও আমরা অ্যাটেন্ড করবো, ভালো নাম্বার পাবো, সেটা উদ্দেশ্য। তো এখন বিশ্বগ্রামের যে বিভিন্ন উপাদান রয়েছে, অর্থাৎ বিশ্বগ্রাম বলবো, বিশ্বগ্রামটা কাদের নিয়ে, কার কার সহযোগিতায়, কোন কোন জিনিসগুলো নিয়ে বিশ্বগ্রামটা আজকে এই ডেভেলপমেন্ট, এটা আলোচনা করতে গেলে যে বিষয়গুলো আসবে সেগুলো হলো উপাদান। এখন প্রথম যে উপাদানটা সেটা হলো যোগাযোগ। তথ্য প্রযুক্তির সম্প্রসারণ ক্ষেত্রে এই যোগাযোগটাই হলো সবচেয়ে আগে আসে। যেমন যোগাযোগের ক্ষেত্রে
আমাদের দেশে দেখো বাস্তব যে অবকাঠামোগুলো যেভাবে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটগুলো আগে কাদা ছিল, এখন কাদা রাস্তা খুঁজে পাওয়া যাবে না। প্রায় গ্রাম অঞ্চলের এমন কোনো রাস্তার বাকি নেই যে পাকা হয়নি। রাস্তাঘাট যেমন পাকা হয়েছে, উন্নত হয়েছে, বিশ্বের দিকে তাকালে বিশ্বের বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন প্রযুক্তি, ইনফ্রাস্ট্রাকচার সব কিছুরই দিন দিন পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে। এই তথ্য প্রযুক্তির যুগের উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আসে সেটা হলো যোগাযোগ। তাহলে যোগাযোগ ব্যবস্থাটা মধ্যে প্রথমে কি কি বিষয়গুলো আসবে দেখো, মোবাইল ফোন, ইমেল, এখন ইমেল, তারপর রয়েছে রেডিও, টেলিভিশন সহ আরো অনেক রিলেটেড যে সমস্ত টেকনোলজিগুলো। এখন এখন আমার যদি কোনো ডকুমেন্ট পাঠাতে হয়, আগে আমরা পোস্ট অফিস ব্যবহার করতাম। এখন পোস্ট অফিসে আমরা আর গিয়ে এগুলো আর পিউনদের অপেক্ষা করতে হয় না। এখন এই পিউনের কাজটাই কিন্তু এখন আমরা ইমেলের মাধ্যমে করে ফেলতে পারতেছি। কোনো বড় একটা ডকুমেন্ট যদি আমাদের পাঠানোর প্রয়োজন হয়, এই ডকুমেন্টটাও কিন্তু আমরা পিউনের এখন আর আমি ঘরে বসে নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আমি কাজটা করে ফেলতে পারি। তাহলে দেখো এখানে যে ইমেলের মাধ্যমে আমাদের কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা ট্রান্সফার করতে পারি। তারপর রয়েছে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে আমরা একটা ফ্রেন্ড গ্রুপ হতে পারে, একটা গ্রুপিং এর মাধ্যমে আমরা টেলিকনফারেন্সিং এর মাধ্যমে আমাদের প্রয়োজনীয় তথ্যের আদান প্রদান করতে পারি, কোনো সমস্যার সমাধান করতে পারি। আমরা বিশ্বের যে কোনো প্রান্তে থাকি অথবা আমার দেশেরই কোনো দূরবর্তী কোনো স্থানে থাকি, আমরা টেলিকনফারেন্সিং এর মাধ্যমে আমরা এগুলো সমাধান করতে পারি, আমাদের আমরা সাহায্য নিতে পারি। আবার দেখো, এই যে আমরা তোমাদের সাথে এত দূরে ক্লাস আমরা পরিচালনা করতেছি, আমরা কিন্তু আবার ঘরে বসে করি, আর আমরা কোনো একটা নির্দিষ্ট স্থানে কলেজে বসে কোনো একটা রুমে বসে আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ঘরে পৌঁছানোর ব্যবস্থা আমরা করতেছি। সেটা কিসের মাধ্যমে? এই মোবাইল, এই যোগাযোগের মাধ্যমে। এখন টেলিকনফারেন্সিং এর মাধ্যমে, ভিডিও কনফারেন্সিং। এখন দেখো, আমরা টেলিকনফারেন্সিং এর মাধ্যমে জাস্ট আমরা কথাবার্তাগুলোই আমরা আদান প্রদান করতে পারি। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমি যার সাথে কথা বলবো ওদেরকে দেখবো, ওরও আমাকে দেখবে। এগুলো বিজ্ঞানের প্রযুক্তির ডেভেলপমেন্টের সাথে সাথে এই টেকনোলজিগুলো ডেভেলপমেন্ট হচ্ছে আরো দ্রুত, স্পিডি, হাতের নাগালে সহজে কম খরচে পৌঁছানোর ব্যবস্থায় দিন দিন প্রতিযোগিতামূলকভাবে এগুলো বৃদ্ধি পাচ্ছে, এগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে। রেডিও, তোমরা এখন যারা স্মার্টফোন ব্যবহার করো তাদের দেখবা স্মার্টফোনেও একটা অপশন থাকে, রেডিও, এফএম রেডিও বা রেডিওর একটা অপশন থাকে। কিন্তু এখন আগে ধরো আজ থেকে 30-40 বছর আগে শুধু রেডিও এবং টেলিভিশনের উপরে অনেকে ডিপেন্ড করতো। তো আবহাওয়ার খবরই হোক, দেশের কোথায় কি ঘটছে সেটাই হোক, রেডিওর উপরে ছিল সবারই ডিপেন্ড। কিন্তু দেখো 30-40 বছর বেশি একটা সময়ের মনে হচ্ছে না, কিন্তু আমরাও দেখেছি ছোট বেলায় যখন আমরা দেখছি যে রেডিও গান শুনতাম, রেডিওর খবর শুনতাম। কিন্তু এই হঠাৎ করে ধরো 2000 বা 98-99 সাল থেকে মোবাইলের যে ডেভেলপমেন্ট শুরু হলো, প্রচার শুরু হলো, আজ পর্যন্ত সর্বশেষ যে টেকনোলজিগুলো, এখন আর রেডিও টেলিভিশনের উপর আর ডিপেন্ড করে না। যেহেতু আমার মোবাইল রয়েছে, মোবাইলে টেলিভিশনে সরাসরি এখানে আমি ঢুকতে পারতেছি, রেডিওর খবরটা আমি পাচ্ছি, টিভির খবরও আমি জানতে পারতেছি। তাহলে যোগাযোগের ক্ষেত্রে যে উপাদানগুলা, একটা হলো যে বিশ্বগ্রামের আলোচনার ক্ষেত্রে যে মেইন উপাদান সেটা হলো যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার অধীনে যে ছোট ক্ষুদ্র যে এলিমেন্টগুলা, সেগুলো কি হতে পারে? ইমেল, মোবাইল ফোন, যার মাধ্যমে টেলিকনফারেন্সিং করতে পারি, ভিডিও কনফারেন্সিং করতে পারি, রেডিও টেলিভিশন আগে ছিল, এখনো আছে। ইমেলের মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি, ডকুমেন্ট ট্রান্সফার করতে পারি। এই হলো উপাদানগুলো। এখন দেখো, তার বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া আছে। তোমরা যারা বই সংগ্রহ করনি, আমার একটা সাজেশন থাকবে, তোমরা বই কিনতে পারো।
বই কেনার ক্ষেত্রে কোন রাইটারের বইটা কিনবে, এখন তোমরা বাজারে গিয়ে হয়তো লাইব্রেরিয়ানকে প্রশ্ন করো। আমার মতে আমি কোনো রাইটারকে আমি খারাপ বলবো না, তবে একটা বই কিনলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। এখানে ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমানের একটা বই আছে, সেটাও তোমরা কিনতে পারো। লেকচার সিরিজের বই আছে, মাহবুবুর রহমানের বই আছে। তবে প্রকৌশলী মুজিবুর রহমানের বইটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে। এটা কিনলে আর দু কথা হয় না মনে হচ্ছে আমার কাছে, কারণ এটা অনেক পুরনো রাইটার এবং উনি খুব এক্সপার্ট এই বিষয়ে। যা হোক, তোমরা তারপরেও আমাদের সাথে ব্যক্তিগত আলোচনা করে হলেও তোমরা বইটা আমাদের কাছে বই আছে সেটা দেখতে পারো বা আমরা বলবো। তবে ইঞ্জিনিয়ার প্রকৌশলী মুজিবুর রহমানের বইটা খারাপ না। যা হোক, রেডিও, টেলিভিশন, ইমেল, ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, মোবাইলের মাধ্যমে আমরা এগুলো করে যোগাযোগটাকে আমরা যোগাযোগ করতে পারি। তো যোগাযোগের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা কেমন প্রশ্ন হয়, এমন প্রশ্ন হবে যে ইমেল অথবা টেলিকনফারেন্সিং কি, ভিডিও কনফারেন্সিং কি, এমন প্রশ্ন হয়। তখন তোমরা ইমেলটা সম্পর্কে যদি জানো, একটু পড়ো, তাহলে সুবিধাটা কি অসুবিধাটা কি, ইমেলের মাধ্যমে কি করা যায়, কিভাবে আমরা ডাটাগুলো ট্রান্সফার করি। তোমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট খোলো, তোমরা যারা ইউটিউব অ্যাকাউন্ট খোলো, তোমরা যারা যে কোনো প্রোগ্রামের অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু একটা ইমেল আইডি তোমাদের প্রয়োজন পড়ে। তাই আসলে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ইমেল আইডি থাকা। কারণ ইমেলের মাধ্যমে তুমি তোমার ইমেলে তোমার ডকুমেন্টগুলো তুমি সেভ রাখতে পারো। তুমি বিশ্বের যেখানে যাও, অথবা তুমি ধরো এই আজকে তোমার কলেজ থেকে তুমি ঢাকায় তুমি গেলে, ওখানে গিয়ে তোমার সার্টিফিকেটের প্রয়োজন হলো, তোমার সার্টিফিকেট কিন্তু বাড়িতে রেখে আসছো। তোমার ছবি দরকার, তোমার ছবিটাও কিন্তু বাড়িতে রেখে আসছো। তোমার এই ছবি, তোমার মার্কশিট, তোমার সার্টিফিকেট, এগুলো যদি তোমার ইমেলে তুমি রাখতে পারো, অথবা তুমি গুগল ড্রাইভ আছে ওখানে রাখতে পারো, তোমার প্রয়োজনের সময় কিন্তু তুমি এখান থেকে তুমি ডাউনলোড করে তুমি কাজটা সারতে পারবে। তো এইটা হলো সুবিধা, এটা হলো সুবিধা। আর টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এগুলো টপিক দিয়ে প্রশ্ন হয়, এগুলো কি, এগুলো সুবিধা কি অসুবিধা কি, এমন প্রশ্ন হয়। তাহলে তোমরা যদি বইটা সংগ্রহ করে এগুলো নিয়ে একটু পড়ো, একটু দেখো, তাহলে আমি মনে করি তোমরা আমার চেয়েও ভালো অ্যান্সার করতে পারবে। তারপরে দেখো আরেকটা উপাদান, কর্মসংস্থান। তাহলে নেটওয়ার্ক ডেভেলপমেন্টের সাথে বিশ্বের যোগাযোগ বলতে যে যোগাযোগটা, সেটা প্রথমেই আসে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কিং যোগাযোগের সাথে কর্মসংস্থানের সম্পর্কটা। একটা গ্রামের, আমি প্রথমে বলছি, যেহেতু আমাদের বিষয়ে প্রথম আমার অধ্যায়টার নামে হলো গ্লোবাল ভিলেজ প্রেক্ষিত বাংলাদেশ, কিন্তু দেখো তাহলে এর উপাদানের মধ্যে কর্মসংস্থান। এখন আমার গ্রামের যদি দেখো কোনো একটা কাজের প্রয়োজন হয়, আমার গ্রামের বাড়ি, আমার একজন শ্রমিকের প্রয়োজন, আমার আজকে একটা শ্রমিক দিয়ে আমার কাজটা আমি সেরে ফেলতে পারবো, এমন প্রয়োজন হয়, তাহলে আমার গ্রামে কারা কাজ করেন, তাহলে ওদের কাছে ওদের হেল্প নিলেই কিন্তু আমার কাজটা হয়ে যায়। তো আমরা এমন হেল্প নেই, যে কাজটা করে ওর কাছে যাই, যেভাবে হোক, লোক মারফতে হোক, আমি ব্যক্তিগতভাবেই হোক, ওকে গিয়ে বলার পর ও সে এগ্রি হয়, তার দ্বারা আমার কাজটা করিয়ে নিই। তাহলে এখন আমি ঘরে বসে আমি কর্মসংস্থানও আমি করতে পারি। ঘরে বসে কিভাবে কর্মসংস্থান করব? এখন যারা আউটসোর্সিং এর কাজ অর্থাৎ ফ্রিল্যান্সিং এর কাজ যারা করে, আর যারা আউটসোর্সিং এর কাজ করিয়ে নেয়, এই দুইজন অর্থাৎ আমরা হলাম ওয়ার্কার, আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমরা ওদের কাজটা আমরা করে দিচ্ছি। একজন বাংলাদেশি হতে পারে, একজন ফরেনার হতে পারে, সে বিদেশে থেকে বললো আমার কিছু ডাটা রয়েছে, এই ডাটাগুলো তুমি এন্ট্রি করে দিবে। আমার যে একটা ছবি আছে, ছবিটাকে তুমি এভাবে ডেভেলপ করে দিবে। আমার একটা ভিডিও আছে, ভিডিওটাকে তুমি আমাকে ওয়েব পেজ তৈরি করে ওখানে তুমি এটাকে এই করে আমাকে এটাকে সাজিয়ে দেবে। তখন এই কাজগুলো আমরা করে দিই, আমরা যারা কাজগুলো জানি। তাহলে এই যে কর্মসংস্থানটা সৃষ্টি হলো, সেটাও কিন্তু এই নেটওয়ার্কের কারণেই। তা এখন তথ্য প্রযুক্তির যুগে এই সমস্ত কর্মসংস্থানের অভাব নেই। আজকে কে কি কোথায় কি কাজ করে আমরা কিন্তু জানি না, প্রত্যেকে কিন্তু ঘরে বসেও সে ইনকাম করতেছে। সে কিন্তু বলে বেড়াবে না যে আমি কাজ করি, আমি অনলাইনে কাজ করি, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, আমি বাইরে গিয়ে কাজ করি না, আমি ঘরে বসে আমার
প্ল্যানটা আমি করে দিতে পারি। এই যে কর্মসংস্থান, এটাও কিন্তু এই তথ্য প্রযুক্তি যুগের নেটওয়ার্কিং ডেভেলপমেন্টের কারণেই কিন্তু হয়েছে। এখানে দেখো এই কথাগুলোই কিন্তু এখানে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া আছে। আমরা জানতে পারি কাজের চাহিদা রয়েছে সে সম্পর্কে জানতে পারি। তারপর লেখা আছে সে অনুযায়ী নিজেকে দক্ষ করে তুলতে পারি। বর্তমানে প্রায় সকল অফিস আদালত তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুরু হয়েছে। এর ফলে ফিল্ডে দক্ষ লোকের যেমন প্রোগ্রামার, সিস্টেম ইঞ্জিনিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। তাই তথ্য প্রযুক্তির উপাদানের মধ্যে যোগাযোগ, তারপরে আসতেছে কর্মসংস্থান। এই উপাদানগুলো আগে পিছু হলে কোনো সমস্যা নাই, তুমি জাস্ট বুঝবে যে যোগাযোগের ক্ষেত্রে কি আমি আলোচনা করব আর কর্মসংস্থানের বেলায় আমি কি আলোচনা করব, কি কি পয়েন্টগুলো এর মধ্যে আসে। তারপর আসে দেখো শিক্ষা। আমরা কিন্তু ঘরে বসেই এখন শিখতেছি। আমি যেখানেই থাকি, আমি একটা রুমে আছি, হয়তো কলেজে না হয় আমার বাসায়, আমি এখান থেকেই কিন্তু আমি প্রত্যেকের ঘরে আমি পুষতেছি এই নেটওয়ার্কিং এর কারণে। তাহলে আমি যে শিক্ষাটা তোমাদেরকে দেব, আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে হেল্প করব, সেটা কিন্তু এই শিক্ষাটা কিন্তু আমি পৌঁছে দিচ্ছি এই তথ্য প্রযুক্তির মাধ্যমে। এইগুলো এখানেই পয়েন্টটা এখানে একটা আছে, শিক্ষা। এটা একটা এই যে তথ্য প্রযুক্তির উপাদানগুলোর মধ্যে এটা একটা উপাদান শিক্ষা। তাহলে শিক্ষার ক্ষেত্রে কি কি আলোচনা আছে দেখো। তথ্য প্রযুক্তির শিক্ষা বিস্তারে একটি শক্তিশালী টুলস, ফর্মাল নন ফর্মাল উভয় পদ্ধতিতেই অত্যন্ত কার্যকর। এখন ফর্মাল ইনফর্মাল মানে এখন কলেজ খোলা অথবা কলেজ অফ, এই দুটোই বোঝানো হচ্ছে। যে কোনো সময় যে কোনো স্থানে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে আইসিটির বদলে। এই কথাগুলোই এখন দেখো আবার বলা আছে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে লেকচার ব্রডকাস্টিং করা হয়। এখন কিন্তু টেলিভিশনেও একটা চ্যানেলে আছে, সেখানে কিন্তু এই অনলাইনে ক্লাস ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাসের শিডিউল অনুযায়ী কিন্তু এগুলো সম্প্রচার হচ্ছে। যারা যারা এই সম্পর্কে জানতে চাও, যারা শিখতে চাও, তারা কিন্তু এই টিভির মাধ্যমে হেল্পটা নিতে পারো। তাহলে এই নেটওয়ার্ক এবং তথ্য প্রযুক্তির উপাদান, তার অধীনের যে ক্ষুদ্র উপাদানগুলো, এই আমাদের যে উপাদানগুলো সমন্বয়ে আজকে আমরা একজন আরেকজন থেকে আমরা হেল্প নিচ্ছি। একজন শিক্ষকের কাছ থেকে যেমন তোমরা হেল্প নিচ্ছ, এই টেলিভিশন হোক, রেডিও হোক, মোবাইল হোক, এই উপাদানগুলোর কথাই এখানে বলা আছে। তাহলে আমাদের দেখো যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, তারপর গেল আমাদের শিক্ষা ব্যবস্থা। তারপর শিক্ষা, এখন আমরা যদি আমেরিকান কোনো ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট ওখান থেকে পেতে চাই, আমরা ঘরে বসে অনলাইন ক্লাস করি, কিন্তু এগুলো অনেকেই সংগ্রহ করছেন। তারপরে দেখো এই কথাগুলি বলা আছে এখানে। শিক্ষকরা যেমন নির্দিষ্ট বিষয়ের উপর প্রবন্ধ, অডিও, ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতে, যেমন আমরা এই ভিডিওটা অনেকে, আমার যে ক্লাসটা অনেকে তোমরা উপস্থিত নেই হয়তো অনলাইনে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি আশা করবো আমার ভিডিওটা তোমরা অফ টাইমে তোমরা কিন্তু এটা ডাউনলোড করে হোক অথবা সরাসরি ইউটিউবে গিয়ে তোমরা কিন্তু সেটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তারপরে আসো চিকিৎসার যে উপাদানটা, এটা কিন্তু ব্যাপক। চিকিৎসার ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে চিকিৎসা নেওয়া আজকাল খুব সহজ হয়ে হচ্ছে দিন দিন। এখন আমি আমেরিকা যেতে পারবো না, অথচ আমি ঘরে বসে আমেরিকান একজন ডক্টরের সাথে আমি কনসাল্টিং করতে পারতেছি আমার ঘরে বসে। আমার সমস্যাটা আমি ওনার কাছে বলতে পারতেছি। আমি যদি মনে করি যে হ্যাঁ আমি আমার ভাষায় আমি ঢাকার কোনো ডাক্তারের সাথে আমি পরামর্শ করব, সেটাও কিন্তু আমি করতে পারতেছি ঘরে বসে এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে। এই যে তথ্য প্রযুক্তির উপাদানগুলোর মাধ্যমে আমরা এই সহযোগিতাগুলো আমরা পাই। তারপরে আছে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে, তো বললাম চিকিৎসার ক্ষেত্রে এখানে কিন্তু উপাদানটা যদিও এখানে চিকিৎসা দিয়ে এখানে একটু আলোচনা করেছে, এখানে কিন্তু এর অভ্যন্তরে কিন্তু অনেক অনেক আলোচনা কিন্তু রয়েছে চিকিৎসার ক্ষেত্রে। এখন চিকিৎসার ক্ষেত্রে রোগের যেমন অসীম রয়েছে, রোগ জীবাণু সম্পর্ক, তার এগুলো আলোচনাও অনেক দীর্ঘ।
তো জাস্ট আমরা আলোচনা করব চিকিৎসার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রভাব কি, তার ফলাফলটা কি, তার সুফলটা কি, আমরা এইগুলি আলোচনা করব। তারপর দেখো এখানে রোগের কথা বলা আছে, রক্তচাপ বা শরীরে বা তারপর শ্বাস প্রশ্বাস ইত্যাদি রোগীর স্ক্যান করা, রোগীদের রেকর্ড তৈরি করা, তারপর এগুলোকে ধরো ডকুমেন্ট রাখা, এগুলো সহ নিয়ে ডাক্তারদের সাথে পরামর্শ করা এবং চিকিৎসা নেওয়া। তারপর আছে তোমার গবেষণা। গবেষণা প্রত্যেকটা উপাদানের মতোই গবেষণা একটা গুরুত্বপূর্ণ একটা এখানে বিষয়। কারণ এখন যেমন করোনা আক্রান্ত হচ্ছে সারা বিশ্বে, এখন স্থবির হয়ে গেছে, এই করোনা নিয়ে এখন গবেষণা শুরু হয়ে সারা বিশ্বে একটা প্রতিযোগিতামূলক, কার আগে কে এটার ভ্যাকসিন আবিষ্কার করবে, কার আগে কে এটা সেবা দিতে পারবে, এমন একটা গবেষণা। এখন কিভাবে আমাদেরকে প্রটেক্ট করবে, কিভাবে সেফটি ব্যবহার আমরা করব, সেই নিয়ে গবেষণা। এই গবেষণার তার কি হচ্ছে তার ফলাফলটাও কিন্তু আপডেট দিচ্ছে, আপডেটটাই কিন্তু আমরা জেনে ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, আমরা সেই হিসাবে আমরা চলি। তাহলে এই গবেষণা কার্যক্রমটা ও কিন্তু এক দেশের ডাক্তার আরেক দেশের ডাক্তারের সাথে, অথবা একই দেশের ডাক্তার তার নিজ দেশের ডাক্তারের সাথে পরামর্শ করে এই সমস্যাটা সমাধান করার জন্য প্রতিনিয়তই তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই গবেষণার ফলাফলগুলো যে আদান প্রদান হয়, ট্রান্সফার হয় একজন থেকে আরেকজন, এক চিকিৎসক থেকে অন্য চিকিৎসকে, সেই কাজটাই কিন্তু গবেষণালব্ধ ফল থেকেই আসে। তাহলে তারপর দেখো এখানে আরেকটা কথা আছে, এখানে অফিস। এখন দেখো একটা অফিসে অনেক ফাইল থাকে, এই অফিসের চিত্রটা দেখে কি বোঝা যাচ্ছে, দেখো অনেক ফাইল ডকুমেন্ট মানে স্তূপ আকার হয়ে রয়েছে। আরেকটা দেখো অফিস, এটা খুবই একটা স্মার্ট অফিস। এখানে কি আছে, একটা কম্পিউটার, কিন্তু এখানে কিন্তু কম্পিউটার দেখা যাচ্ছে না, সব ম্যানুয়ালি কাজ করতেছেন, আর এখানে শুধু একটা কম্পিউটার আছে। তাহলে কি বোঝা যাচ্ছে, এই যে ডকুমেন্টগুলো তাকে আমি প্রক্রিয়াকরণ করে আমি একটা কম্পিউটারে সেভ করে রাখলেই এখানে আর স্তূপ আকারে আর হবে না, আমি জাস্ট এই কম্পিউটারের মধ্যে আমি এগুলো সেভ করে রাখতে পারি। এই যত সব ডকুমেন্ট ফাইল আমি এখানে দেখতেছি অগোছালো, এই কাজটা কিন্তু কম্পিউটারে প্রক্রিয়াকরণ করে আমি আধুনিকায়ন করে আমি এখানে সংরক্ষণ করতে পারতেছি। তাহলে এটা হলো পুরাতন একটা ক্লাসিক্যাল অফিস, আর এটাকে বলবো আমরা একটা স্মার্ট অফিস। তাহলে এটা কিসের কারণে মাধ্যমে হলো, এই তথ্য প্রযুক্তির মাধ্যমেই কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। কার অবদান এখানে, টেকনোলজি এবং কম্পিউটার। আর এগুলোকে আপগ্রেড করতে কি প্রয়োজন, দক্ষ জনশক্তির প্রয়োজন। তারপরে আছে দেখো বাসস্থান অর্থাৎ আমাদের যে গৃহ আবাস, সেটার কথা বলা হয়েছে। এখন এখানে দেখো এই আবাসটা কিন্তু একটা চেইন এবং তালা দিয়ে আটকে দেওয়া আছে, অর্থাৎ আমাদের বাড়িকে সেভ করার জন্য আমরা কিন্তু গেটে একটা তালা লাগাই, এখানে যেন চোর ডাকাত বা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি বা পশুর আক্রমণ যেন না প্রবেশ করে, সেজন্য আমরা কিন্তু একটা গেটে অথবা দরজায় আমরা লক করে রাখি। এখন এই লকের কাজটা যদি আমরা এখন দেখো ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আমি যদি সংরক্ষণ করি, আমি আবার বিশ্বের যেখানে থাকি আমি কিন্তু এটা অনলাইনের মাধ্যমে এই ক্যামেরাকে আমি অপারেট করতে পারি, এর মাধ্যমে কিন্তু আমি দেখতে পারি আমার এখানে কে প্রবেশ করলো বা করলো না, অথবা কে এখানে কোনো দুর্ঘটনা ঘটালেও কিন্তু আমরা সেটাকে আমরা উল্লেখ করতে পারি। তাহলে এটা একটা স্মার্ট হোমের কথা বলা যায়। তারপরে আসো এর বাসস্থানের ক্ষেত্রে গেল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর বলার অপেক্ষা রাখে না। আমরা জানি আমরা ঘরে বসে কিন্তু এখন এই করোনাকালীন সময়ে ঘরে বসে কিন্তু আমাদের কেনাকাটাগুলো আমরা করছি, এবং বড় বড় বিজনেসম্যানেরাও কিন্তু আর সরাসরি আমেরিকা ইউরোপে গিয়ে কোনো কেনাকাটা করার প্রয়োজন পড়ে না, কোনো কিছু প্রয়োজন উপাদানগুলো তাকে সরাসরি গিয়ে ওখানে দেখে অর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন এগুলো আমরা অনলাইনে দেখতে পাই, ইউটিউবের মাধ্যমে দেখতে পাই, তার নিজস্ব ওয়েবসাইটে আছে, ওখানে তার যে প্রোডাক্ট ওই কোম্পানির প্রতিষ্ঠানের সেগুলো কিন্তু স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পলগুলো দেখেই কিন্তু আমি অর্ডার করতে পারি। যা হোক এই ব্যবসা বাণিজ্যের লেনদেন, এখন আর্থিক লেনদেনটাও কিন্তু অনলাইন মাধ্যমে মানি ট্রান্সফারের মাধ্যমে কিন্তু হচ্ছে। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগামী হয়েছে। এই যে এখানে দেখো ব্যাংক, বিমা, বিভিন্ন কোম্পানির পরিবহন কাজকর্ম সব কিছুই কিন্তু আমরা মেইলের মাধ্যমে করতে পারি, তার নিজস্ব ওয়েবসাইটে যে সমস্ত হেল্পলাইন আছে আমরা এগুলোর মাধ্যমে আমরা কাজটা আমরা করতে পারি। তারপর আছে
সংবাদ প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতি মিনিটে মিনিটে আপডেট হচ্ছে। সংবাদ মাধ্যমে আমরা সব তথ্যের ঘটনার সাথে সাথেই এখন মিনিটেই কিন্তু আমরা জানতে পারি কোথায় কি ঘটনা ঘটলো, কোথায় এখন দেখো বিভিন্ন মার্কেটের প্রাইস, শেয়ার মার্কেটের প্রাইস কোথায় আপ হচ্ছে, ডাউন হচ্ছে, বিশ্বের শেয়ার মার্কেটের বা বিভিন্ন দেশের কোথায় কোনো ঘটনা ঘটছে বা পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস, এই সব তথ্য কিন্তু আমরা এই সংবাদের মাধ্যমে জানতে পারি। এবং আর রয়েছে ধরো বিনোদন এবং সামাজিক যোগাযোগ ব্যবস্থা। বিনোদন বিনোদনটাও কিন্তু এখন আর লিমিটেড নয়, একটা এরিয়া গণ্ডিভূত নয়। এখন আমরা বাংলাদেশি যারা আছি প্রায় দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে কোন ছবিটা বের হলো, ওখানকার কোন নাটকটা, কোন সিরিয়ালটা কখন থেকে নতুন শুরু হলো, আমরা এগুলো খোঁজ রাখি। তো এই যে আবার ওরাও ওদের দেশেও আবার আমাদের দেশের কালচারটাকে ওদের হয়তো পছন্দ, ওরাও আবার ওটা আমাদের দেশেরটাকে ব্যবহার করার জন্য ওরা আগ্রহী হয়। তাহলে তাহলে দেখা গেল যে এই এন্টারটেনমেন্ট অর্থাৎ এই বিনোদন, এই সংস্কৃতির আদান প্রদানটাও এই উপাদানের গুণের মধ্যে একটা উল্লেখযোগ্য। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা উপাদান আরো অনেক রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব। আজকে তোমাদের প্রাথমিকভাবে আমি এতটুকু আমি আলোচনা করলাম। আমি আশা করবো তোমরা এর মধ্যে বইটা সংগ্রহ করে তোমরা একটু পড়বে আর একটু জানার চেষ্টা করবে। কি বুঝো না সেটা আবার ক্লাসে এসে আমাদের সাথে যদি হেল্প নেও, অনলাইনেও আমাদের সাথে অ্যান্সার করতে পারো, কোশ্চেন করতে পারো, আমরা সলভ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে হয়তো এটারই শেষের দিকে কি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।